মহান ত্রাণকর্তা, তুমি আমাদের উদ্ধার করো। হে পিতা, তুমি তোমার স্নেহের মুখ আমাদের দিকে ফেরাও। হে পরমাত্মা, আমাদের পরিত্রাণ করো, মুক্তির পথ দেখাও। তোমাকে কোটি কোটি প্রণাম। তোমায় ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমিন। বাবু, ঈশ্বরের পরে আপনি আমাদের অন্নদাতা। আমার ছেলের জন্য কিছু একটা করুন। ও আচ্ছা, তোমার ছেলে থমাস আমাদের স্কুলেই পড়েছে? সবই আপনার দয়া। চাকরির ব্যবস্থা আমি করে দেব, কিন্তু আমি জানতে পেরেছি যে ও আমাদের সমাজের বাইরের কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে। কাজটা কিন্তু ও ঠিক করছে না। তুমিও বোঝো আর ওকে গিয়ে বোঝাও। যেমন বলবেন। অমর, খাবার তৈরি আছে। হ্যাঁ বাবা, এখন খাবার খাবেন, আধা ঘন্টা পরে দেখা হবে। বাবা, বাবা অমর, ক্যারেক্টার হচ্ছে জীবনের সবকিছু। হ্যাঁ বাবা। আমি ওই মেয়েটা আর ওর পরিবারের সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করেছি। ওই মেয়েটা মোটেই তোর যোগ্য নয়। বিষয়টা আর এগোস না। কেন? কি খারাপ দেখেছো মেয়েটার মধ্যে? মা আর মেয়ে দুজনেরই অ্যাফেয়ার চলছে। বাবা কিচ্ছু বলে না। আর কিছু জানার আছে? দরকার নেই, সব সম্পর্ক ভেঙে দে। অমর, সারো। কি বললেন উনি? আরে বলো না। বাবার কোনো কথাতেই আমার কিচ্ছু যায় আসে না। কোর্ট ম্যারেজ করবে? কোর্ট ম্যারেজ? কিন্তু অমর, আমি তো সব সময় চার্চ ম্যারেজের স্বপ্ন দেখেছিলাম। সাদা সিল্কের গাউন, মিউজিক আর এইসব। তাহলে তোমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে। অমর, আশা বাবা মানছেন না, আর উনি রাজি না হলে চার্চে ম্যারেজ করাটা পসিবল নয়। এটা শেষ করো, আমরা কোর্টে নোটিশ দিতে যাব। এই না বাবা। আশা, দেখো অমর, আমরা আশা করি তোমার বাবা এই সম্পর্ক মেনে নেবেন। আর আশা, যদি রাগের মাথায় কেউ তোকে কিছু বলেও তো রাগ করিস না। কি হয়েছে গো? আর কি, আমাদের ছেলে অমর মরে গেছে। কি বলছো তুমি? মা, মা, তোমাকে ঈশ্বরের দিবি, দরজা খোলো প্লিজ। খোলো না। অমর, এটা কি করলি তুই? মা, তুমি এই কথাটা বলছো? ও আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো যাবে না। শোনো, আর আমার সিদ্ধান্ত হলো যে আজকের পর এই বাড়িতে তোমরা পা রাখবে না। বাবা, আপনি আমাদের প্লিজ ক্ষমা করে দিন। চুপ করো। আমাকে বাবা বলার অধিকার তোমাকে দিইনি। আমাদের একমাত্র ছেলেও মরে গেছে। মেয়েটাকে নিয়ে চলে যাও এখান থেকে। আমরা ভাববো আমরা কোনো ছেলের জন্মই দিইনি। এটা ঠিক যে খুশি হয়ে নয়, কিন্তু কেরালার পলক্কর গ্রামের অজিত মাথাই অবশেষে নিজের ছেলে অমর আর তার স্ত্রী আশার জন্য তার বাড়ির দরজা খুলে দিয়েছিল। মনের দরজাও তখন খুলল যখন অমর আর আশার দুই সন্তান হলো। অজিত ওই এলাকায় বেশ সম্মানীয় একজন ব্যক্তি ছিল। সে সেই এলাকায় একটা স্কুল চালাতো। নিজের একমাত্র ছেলে অমরের সঙ্গে মীমাংসা হওয়ার পর অজিত স্কুলের যাবতীয় দায়িত্ব ছেলের হাতে তুলে দেয়। অমর আর আশার বাড়ি সেই স্কুল কম্পাউন্ডেই ছিল।
অমর আর আশার বিয়ের ঠিক 12 বছর পর 2013 সালে এই পারিবারিক ঘটনায় একটা ভয়ঙ্কর টুইস্ট এলো। মা, ওকে তুমি কিছু বলো না। ওর ক্লাসমেটকে বলছিল স্কুলটা ওর। আমি শুধু বলেছি যে স্কুলটা আমার বাবার। ওটাও তো ভুল না। স্কুল আমার বাবার নয়, বাবার বাবার। তার মানে আমাদের গ্র্যান্ডপার, তাই না মা? বাই মা। গুড মর্নিং আশা। গুড মর্নিং স্যার। সব ঠিক আছে? হ্যাঁ, ছবি পেয়েছিস? কোথায় তুলেছিস? সানরাইজ রেস্টুরেন্টে, যেখানে তুই আর আশা রোজ দেখা করতে। কবে তুলেছিস? কাল দুপুরে বন্ধুদের সঙ্গে ওখানে লাঞ্চে গেছিলাম। নে, তোরাই আজকে অর্ডার কর। দেখ ভাই, আমি এসবের মধ্যে নিজেকে জড়াতে চাই না। তুই আমার ভালো বন্ধু, তাই ভাবলাম সবকিছু তোকে জানিয়ে রাখি। থ্যাঙ্কস ভাই, আমার এগুলো জানা খুবই দরকার ছিল। আমি কাল নতুন একটা বুক ডিপোতে যাচ্ছি। লাইব্রেরির জন্য কিছু অর্ডার করতে হবে। আমি ভাবছিলাম যে লাইব্রেরিটাকে যদি একটু আপডেট করা যায়, কিন্তু তার জন্য কিছু খরচ করতে হবে। ঠিক আছে, তুমি যা করছো স্কুলের জন্য করছো, রাইট? রাইট। হ্যাঁ দাদাবাবু। থাল্লারি, ভালো করে শোন, একটা জরুরি কাজ আছে। কোথায় যাবেন আশা বৌদি? সোজা সেন্ট্রাল মলে চলো। ঠিক আছে। আমি এখানেই নেমে যাচ্ছি, তুমি যাও, আমি নিজেই ফিরে যাব। ঠিক আছে বৌদি। বিয়ে নামক পরীক্ষায় সবাই একরকম প্রশ্নপত্র পায় না, আর সেই প্রশ্নপত্রে সমস্ত প্রশ্নের উত্তরও একরকম হয় না। অমর আর আশার 12 বছরের বিবাহিত জীবনের নম্বর প্রতি বছর কমতে লাগলো, আর এখন সেই সম্পর্ক শুধু পাশ থেকে ফেল হওয়ার মুখে দাঁড়িয়েছিল। কিন্তু কেউ ভাবতেই পারেনি যে এই সম্পর্কের মধ্যেকার তিক্ততা একদিন অপরাধের রূপ নিয়ে বসবে। এমন একটা অপরাধ যেখানে সহনশীলতা, সমঝোতা আর মনুষ্যত্ব সবাই শূন্য পাবে।
অমর, বাবা আশার ফোন সুইচ অফ আসছে, ওকে একটু ফোনটা দাও না। আসলে মা আশা বাড়িতে নেই, ও একটা কনফারেন্সের জন্য কয়েকদিনের জন্য বাইরে গেছে। কনফারেন্স? কোথায়? ব্যাঙ্গালোর। কিন্তু ও তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। ওর আমার সাথে ভেলিঙ্কানি যাওয়ার কথা ছিল মেরি মায়ের কাছে প্রার্থনা করার জন্য। আমাদের কালকের টিকিটও হয়ে গেছে। আমার মনে হয় না মা যে ও আপনার সঙ্গে ভেলেঙ্কানি যেতে পারবে। কি হয়েছে? জানি না, কিন্তু কিছু তো হয়েছে নিশ্চয়ই। বাবা, মা কোথায় গেছে? বাবু মা একটু বিজি আছে, একটু জরুরি কাজে বাইরে গেছে। মা কবে আসবে বাবা? তাড়াতাড়ি ফিরে আসবে বাবা। এখন খাবার খেয়ে নাও, চলো এবার প্রেয়ার করো। চলো, খাবার রেডি আছে। খিদে নেই। কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? বলবে তো কি হয়েছে। আরে এত রাত হয়ে গেছে, কি পড়ছো তুমি? স্কুলের জমির কাগজপত্র। অমর এটাই চায় যে সব কাজ আমিই দেখি। ও স্কুলটা আমার নামে লিখে দিতে চাইছে, স্যালারিও ডবল। কি? কিন্তু কেন? বলছে যে ওই কাজে নাকি হাঁপিয়ে উঠেছে, কোথাও দূরে যেতে চাইছে। কিন্তু ওর একটা শর্ত আছে। কি সেই শর্ত? আমরা ওর সন্তান আকৃতি আর অতুলকে দেখাশোনা করব। কি কি সব বলছো তুমি? অমর আর আশা তাদের বাচ্চা আমাদের কেন দেবে? আর পুরো স্কুল তোমার নামে ট্রান্সফার? ও কেন এসব করছে? কি হলো? তুমি এত রাতে কোথায় যাচ্ছ বাবা? আমার স্কুলে কিছু কাজ আছে বলেছিলাম না তোমাদের? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। একা একা ভয় লাগে, মাকে চাই। মাকে ছেড়ে থাকার অভ্যেস করে নাও বাবা। আকৃতি, অতুলকে ভিতরে নিয়ে যাও। অমর আর আশা বিয়ে নামক পরীক্ষায় ফেল করেছে। আজকের সমাজে শহুরে জীবনে আলাদা হওয়া, ডিভোর্স হওয়া সাধারণ ব্যাপার। কিন্তু এই দম্পতির মধ্যেকার সম্পর্ক এতটাই খারাপ হয়েছিল যে আশাকে জীবন থেকেই আলাদা করা হলো। সেই দিন দুপুরের ঘটনা। বাচ্চারা স্কুলে ছিল আর আশা বাড়িতে একা ছিল। যখন মৃত্যু তার দরজায় কড়া নাড়ল, তুমি
আমি স্কুলে যাচ্ছিলামই, সেখানেই কথা বলে নিতাম। যে কথাটা বলার ছিল সেটা স্কুলে বলা যাবে না আশা। আমি তোমাকে ওই বালারাম নাম্বির সঙ্গে অ্যাফেয়ার শেষ করতে বলেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু আসলে তুমি কি ভেবেছিলে তুমি বাচ্চাদের দিব্যি কাটলে আমি তোমার উপরে ভরসা করে নেব? তুমি কি আমাকে গাধা পেয়েছো? হ্যাঁ দাদাবাবু, আপনি ঠিকই শুনেছেন। কে সে? ছেলেটার নাম বালারাম, পুলিশে কনস্টেবল। প্লিজ আমাকে মেরো না, আমায় মেরো না। কেন মারবো না ইউ ব্লাডি চিপ ওম্যান? তোমার কাজ আমাকে সবার সামনে অপমানিত করছে, শুধু আমাকেই নয়, আমার বাবাকে, আমাদের বাচ্চাদেরকে। আমি ছেড়ে দেব, আমি ভেঙে দেব। তুমি ভেঙে দিয়েছো আশা আমার বিশ্বাস, এই বাড়িটাকে, আমাদের ফ্যামিলির সম্মানকে। আমাকে একটা চান্স দাও প্লিজ। কাজ শুধু একবারই ভাঙে আসা, সেটা আর জোড়া লাগে না। আমার বাবা আমাকে বারবার বারণ করেছিল, তা সত্ত্বেও আমি সত্যিটা দেখতে পাইনি। বাবা ঠিকই বলেছিল, তুমি আমাদের পরিবারের যোগ্য নও। তুমি নোংরা ছিলে আর নোংরাই থাকবে। না, আমি প্রমিস করছি আমি বালারামের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেব, কিন্তু প্লিজ আমাকে একটা চান্স দাও। আমায় মেরো না। তুমি ভেবেছিলে তোমাকে কেউ দেখছে না, কিন্তু আমার বিশ্বস্ত থাল্লাড়ি সব সময় তোমার উপর নজর রেখেছিল। তুমি অমর, তুমি আমাদের মাঝে ওকে কেন ডেকেছো? তুমি তুমি চলে যাও এখান থেকে, যাও। তোমার কথা ওর কানে ঢুকবে না, কারণ ও শুধু আমারই কথা শুনতে পায়। তুমি কি জানো ও অনাথ ছিল? আমার বাবা ওকে ছোট থেকে দেখাশোনা করে বড় করেছে। কারোর বিশ্বাসভাজন হওয়া কি সেটাও খুব ভালো করেই জানে, কিন্তু তুমি কখনো বিশ্বাস রাখা শেখোইনি। তোমায় বাড়ি দিয়েছি, নাম দিয়েছি, স্ট্যাটাস দিয়েছি, তুমি কি করলে? একটা পর পুরুষের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছ, তাও আমার টাকায়। টাকা? ইয়েস আশা, টাকা 15 লাখ, যেটা তুমি স্কুলের অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করিয়ে নিজের অ্যাকাউন্টে নিয়েছো। কেন করেছিলে আশা? অমর, আসলে আমি রেগেছিলাম, কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে একদমই সিরিয়াস নই। 15 লাখ চুরি করে তুমি ওই বালারাম নাম্বির সঙ্গে পালানোর প্ল্যান করছিলে, তাই না? না না, আসলে 15 লাখ টাকা আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। আমি সামনের সপ্তাহে স্কুলের কোনো একটা কনফারেন্সে বাহানা করে বাইরে বেরোবো, আর তারপর আমি আর ফিরে যাব না। আমরা এখান থেকে সোজা ব্যাঙ্গালোরে চলে যাব, আর ওখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। অজিত বাবু আর অমর ওদের প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বাঁচতে দেবে না। আমাদের বাচ্চারা একদিন না একদিন আমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবে। এই মুহূর্তে আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই বালারাম। আমি তোমাকে ছেড়ে আর দূরে থাকতে পারবো না। তুমি এটা কি করে ভাবলে যে আমি তোমার উপর নজর রাখবো না? আমার কাছে হোটেলের রেকর্ডিংও আছে, দেখবে? না, চুপ করো, আমাকে ছেড়ে দাও। তোমাকে আমি এমন একটা অপমান থেকে বাঁচাচ্ছি যেটা তোমাকে তখন সহ্য করতে হতো, যখন তোমারই বাচ্চা তোমাকে মা নয় অন্য কিছু বলে ডাকতো। প্লিজ এমন বলো না, ওদের কি হবে? ওরা তো তোমারও সন্তান। ওরা শুধু আমারই সন্তান, কিন্তু আমি এইটুকু জানি যে তুমি আমার নয়, ওদেরও নয়। আসলে কি জানো, তুমি তোমারও নয়। তোমাকে আমাদের সবার জীবন থেকে বিদায় দেওয়া হলো।
করেছেন সেটি বন্ধ রয়েছে। তোমরা নতুন গাড়ি চেয়েছিলে, বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এই পুরো টাকাটা অ্যাডভান্স, 5 লাখ টাকা। পুলিশের লোকেদের আমরা কিছু করি না দাদা। আমার জন্য শুধু আমার শত্রু। আপনার শত্রুতার জন্য আমাদের খেসারত দিতে হতে পারে। 5 লাখে সুপারি কি টাচই করা যাবে না। 10 দেব। 20-র নিচে এসব কাজ হয় না। ঠিক আছে, 15 কাজের পরে দিয়ে দেবো। যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে। দয়া করে আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি ব্যস্ত আছে। দয়া করে আবার চেষ্টা করুন। হ্যাঁ দিদি বলুন। দিদি, আমার মেয়ে কোথায়? অমরও ফোন তুলছে না। অনেকদিন হলো বাচ্চারা কথা বলেনি। আসলে দিদি, আমারও ওদের সাথে কথা হয়নি। ওরা এখানে নেই। এখানে নেই মানে? ওই অমর ওদেরকে নিয়ে আমেরিকায় চলে গেছে। কি? কিন্তু কিন্তু কেন? অমর যখন ফোন করে তখন ও ওর বাবার সাথে কথা বলে, তাও মাঝে সাঝে। বলো কি বলবে? অমর, আশা আর বাচ্চারা কোথায় অজিত বাবু? আমার স্ত্রী তো তোমাকে বলেছে ও আমেরিকা গেছে। এমন হঠাৎ করে কাউকে কিছু না বলে আমেরিকা চলে গেল কেন? কারণ এখানে আশা আর অমরের মধ্যে মনোমালিন্য চলছিল। ওরা একে অপরকে সময়ই দিতে পারছিল না, তাই আমেরিকা গেছে নতুন জীবন শুরু করার জন্য। আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই, এক্ষুনি বলবো। মনে রেখো ওখানে কিন্তু রাত 2:30 বাজে এখন। কোনো ব্যাপার না, আমিও অনেকদিন হলো ঘুমোইনি। একবার আমার মেয়ের রাতে ঘুম ভেঙে গেলে ও কিছু মনে করবে না। আপনি আপনি নাম্বারটা দিন। আমি ফোন নাম্বার আমার করছি। কাছে নেই। অমর আপনাকে ফোন করে, বেয়ান আমাকে বলেছেন। হ্যাঁ, ল্যান্ডলাইনে করে, আর খুবই কম করে। আর ও বলেছে এখানকার কারোর সাথে ও যোগাযোগ রাখতে চায় না। আচ্ছা, যোগাযোগ রাখতে চায় না তো ঠিক আছে, আমি যোগাযোগ করছি পুলিশের সাথে। নাও ধরো, 1 লাখ টাকা আছে। ওদেরকে ওদের মতো থাকতে দাও। ওদের জীবন গড়তে আমাদের সাহায্য করা উচিত। আর সময় পেরিয়ে গেলেও যদি ফোন না আসে তাহলে আবার এখানে আসবে, আরো কিছু টাকা পেয়ে যাবে। ঠিক আছে। আর শোনো, তোমার এইভাবে টাকা হাতানোর অভ্যাসটা আমার মোটেই খারাপ লাগে না। টাকা দিয়েছি, মুখটা বন্ধ রেখো। প্রয়োজন হলে হাত পাতবে, আরো দেব, কিন্তু হুমকি দেবে না। যদি তুমি এর অন্যথা করেছ তাহলে তোমার আর তোমার পরিবারের বাঁচা দুষ্কর করে দেব। 12 বছর আগে যখন অজিত মাথাই আশার পরিবার সম্পর্কে খোঁজ খবর নিয়েছিল, তখন সে জানতে পেরেছিল যে আশার মা জয়শ্রীর সবচেয়ে বড় দুর্বলতা হলো টাকা। টাকার জন্য সে অনেক কিছু বাজি রেখেছে, আর ভবিষ্যতেও রাখতে পারে। 12 বছর পর এই সত্যটাই অজিত কাজে লাগালো। অজিত আর কি জেনেছিল? সে কি জানতো যে তার ছেলে তার স্ত্রীকে খুন করেছে? অমর কি সন্তানদের নিয়ে আমেরিকা পালিয়ে গিয়েছিল, নাকি এই কেসের সত্যতা অন্য কিছু ছিল? একটা কথা সত্যি করে বলবেন অজিত বাবু? ওখানে সবকিছু ঠিকঠাক আছে, এটাই জানতে চাইছো তো? আপনি যখন বলছেন তখন
আসি। অজিত বাবু, এটা ঠিক করছেন না। অমর আমার নামে স্কুলটা লিখে দিয়েছে, আমার কাছে কন্ট্রাক্ট আছে। এই স্কুলের প্রতিটা ইঁট আমার হৃদয়ের সাথে গাঁথা, মনে রেখো। আমি স্কুলের চেয়ারম্যান। আমার পারমিশন ছাড়া এই স্কুলের একটা ইঁটও কারোর নামে লেখা হতে পারে না, বুঝেছো? তাহলে অমর যেটা করেছে সেটা কি আপনার পারমিশন নিয়ে করেছে? বাবা, বাবা আমি হাঁপিয়ে উঠেছি। এমনটাই তো হবার ছিল। রাস্তা তো তুমি বেঁচেছিলে। রোজ রোজ অশান্তি, এটাই হবে জানতাম। তুমি ঠিকই বলেছিলে বাবা ওর ক্যারেক্টারের ব্যাপারে। আমি তো তোমায় বলেইছিলাম, ক্যারেক্টার ইজ এভরিথিং। আজ যে সম্মান তুমি পাচ্ছ সেটা আমার দৌলতে। আমি প্রথম থেকেই জানতাম তোমার স্ত্রীর কারণে তুমি সবকিছু হারাবে। আমার তোমার কথা শোনা উচিত ছিল বাবা। তোমাকে হয়তো আমি নিজের থেকে আলাদা করেছি, কিন্তু তোমার সংসারের খুঁটিনাটির খোঁজ আমি রাখি। কিন্তু বাবা, আজ যেটা হয়েছে সেটা। কেন, কি হয়েছে? গায়ে হাত দিয়েছো? মেরেছো ওকে? দেখো, যদি বেশি সমস্যা হয় আলাদা হয়ে যাও, সব আমার উপর ছেড়ে দাও। তার জন্য অনেক দেরি হয়ে গেছে বাবা। কি হয়েছে অমর? কি করেছো তুমি? আমি মেরে দিয়েছি ওকে বাবা। এবার আমি কি করবো বাবা? বাবা কিছু বলো না বাবা। বাবা কিছু বলো বাবা। কান্না বন্ধ করো। থালারিকে ডাকো। ওইখানেই আছে বাবা, ওই আমাকে সাহায্য করেছে। স্কুলের জন্য যে প্লটটা আমরা কিনেছি, আজ রাতেই বডিটা ওখানে পুঁতে দাও। আপাতত আমরা ওখানে কিছু করছি না। কথাটা বুঝতে পেরেছো? ওকেও সবকিছু বুঝিয়ে দাও। না, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আমার বাচ্চাদের কি বলবো বাবা? ওদেরকেও বুঝিও, বলে দিও বাইরে গেছে। এখন তাড়াতাড়ি লাশটাকে সরিয়ে ফেলতে হবে। তুমি কখনো ধরা পড়বে না অমর। এখন আমার প্রতিষ্ঠা আর আমার সম্মান সবকিছু সংকটে রয়েছে, সবকিছু। আমার প্রতিষ্ঠা আর আমার সম্মান আমার কাছে সবকিছু। সেটা বজায় রাখার জন্য আমি সবকিছু করতে পারি। আর আপনার ছেলের একটা ভুল পদক্ষেপ সবকিছু শেষ করে দেবে। অমর এখন কোথায় আছে বলুন আমাকে। তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই মাধব। স্কুলের লাভের টাকার হিসেব তুমি পেয়ে যাবে, কিন্তু পুরো স্কুলটা নিজের নামে করার কথা ভুলে যাও। আর কি কি ভুলতে হবে আমাকে? আমার সাথে চালাকি করো না মাধব। আমি কিচ্ছু ভুলে যাইনি, আর তুমিও কোনো ধোয়া তুলসী পাতা নও। অমর, তোমার এই কথাটা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে আমি আর আমার স্ত্রী তোমার বাচ্চাদের কেন দেখব? আশা কোথায়? আমি পুরো স্কুলটা তোমার নামে করে দিচ্ছি। আমি আর পারছি না। তোমার তো স্কুলটা চাই। হ্যাঁ চাই, আগে এটা বলো আশা কোথায়? কারোর সাথে ও পালিয়ে যায়নি তো? পালাতে যাচ্ছিল, কিন্তু আমি ওকে আটকে দিয়েছি। যদি পালিয়ে যেত তাহলে আমাদের পরিবারের প্রতিষ্ঠা মাটিতে মিশে যেত। সেজন্য আমি ওকে মাটিতে মিশিয়ে দিয়েছি। কি ফালতু কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি ওকে মেরে দিয়েছি মাথা। ক্যারেক্টার, ওটাই সবকিছু হয় মাধব, আর সেটার জন্য আমি আমার সবকিছু দিতে রাজি আছি। তুমি স্কুলটা নিয়ে নাও, শুধু একটা শর্ত আছে। কি সেই শর্ত? আকৃতি আর অতুল আমার দুই সন্তানকে তোমাকেই মানুষ করতে হবে, নিজের সন্তানের মতো। আমি ওদের দেখাশোনা করতে পারবো না, না ওদের চোখে চোখ রাখতে পারবো, না ওদের প্রশ্নের জবাব দিতে পারবো। হাঁপিয়ে গেছে ওদের প্রশ্ন নিয়ে। অফিসিয়ালি ট্রান্সফার করবে সমস্ত কাগজপত্র, সবকিছু? সবকিছু। আমি বললাম না, ক্যারেক্টার ইজ এভরিথিং। এখন সব রহস্যই মাটি চাপা পড়ে গেছে, আর তুমি যদি ভুল করে খুঁড়ে বার করতে চাও মাধব, তাহলে তোমার এই ভুলটা তোমাকেই মাটি চাপা দেবে। কথাটা যেন খেয়াল থাকে, নইলে সোজা নরক। সাক্ষী দিতেও কেউ আসবে না। মালিক, একটা কথা বলবো? তুই হচ্ছিস আমার সব থেকে বিশ্বস্ত। বল, কি বলবি?
মালিক, এই যে আশা বৌদির মা জয়শ্রী দেবী ভয়ঙ্কর লোভী একজন মহিলা। আজ যা দিয়েছি সেটাই শেষ। এরপরে এসে যদি আবার টাকা চায় তো তখন দেখা যাবে। আমার কিন্তু ওনাকে খুব একটা সুবিধার মনে হয় না, একটু দেখে নেবেন। শোনো, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ একবার বলে দাও, হাত জোর করছি তোমাকে, তোমাকে ঈশ্বরের দিব্যি। অমর, আশা আর বাচ্চারা কোথায়? যদি ইউএসএ থাকে তাহলে একবার কথা বলিয়ে দাও। আমি পাবো না মানে? পাবে না মানে পাবে না। চলে যাও এখান থেকে। একটা কানাকড়িও পাবে না তুমি। আপনি বলেছিলেন হুমকি না দিতে। আপনাকে আমি ভদ্রভাবে জিজ্ঞাসা করছি, আমার মেয়ে আশা আর তার ছেলে মেয়ে কোথায়? শেষবার বলছি তোমাকে, ওরা আমেরিকাতে আছে, ভালো আছে। ওদের জীবন থেকে তুমি দূরে থাকো, নিজের কথা ভাবো, ভালো থাকবে। আমার মেয়ে হলো আমার জীবনের অংশ, আমি ওর জন্য যা কিছু করতে পারি। তুমি তার জন্য যা করেছো না, ওই যে সিসিটিভি দেখছো, ওখানে সবকিছু রেকর্ড হয়ে আছে। তোমার হাত পেতে টাকা নেওয়া, এবার তোমার যা করার করতে পারো। একটা কথা কিন্তু মনে রেখো, আমার সামনে যদি পুলিশের হুমকি দাও না, তাহলে আমি তোমার অস্তিত্বই মুছে দেব। আমি আমার সম্মান আর প্রতিষ্ঠার জন্য আমার পরিবারকেও বলি দিয়েছি। তুমি তো ছাড়ো, চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। স্যার, ওই অজিত বাবু আমাকে আমার মেয়ের সাথে কোনোভাবে কথাই বলতে দিচ্ছেন না। এমনকি আমার জামাই অমরের সাথেও কথা হচ্ছে না। আমার নাতি নাতনি আকৃতি আর অতুলের সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না স্যার। আসল কথা বলবেন কি? সেটাই তো বলছি আপনাকে। আমার মনে হচ্ছে অজিত বাবু মিথ্যে বলছেন। উনি সবাইকে এটা বলছেন যে অমর, আশা আর ওদের বাচ্চারা আমেরিকা চলে গেছে। কিছু তো গন্ডগোল হয়েছে স্যার। আপনি একটা কাজ করবেন ম্যাডাম, মেয়ের খোঁজ পাওয়ার জন্য আপনি যা বলবেন করবো স্যার। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি আপনি সবকিছুই করতে পারেন। আপাতত এখান থেকে চলে যান, আর আপনি ভবিষ্যতে কখনো অজিত বাবুর নামে অভিযোগ করতে আসবেন না। আরে, আপনি এ কথা বলছেন? আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার অভিযোগ লিখুন। দেখুন, আপনার কোনো অভিযোগই আমরা দায়ের করব না। খুবই জঘন্য অভিযোগ করছেন আপনি। অজিত বাবু এখানকার খুবই নামী এবং সম্মানীয় ব্যক্তি, ভালো কাজ করছেন, নাম আছে, সম্মান আছে। যদি এমন মানুষ বলে যে তার ছেলে, বৌমা, নাতি নাতনি ইউএসএ আছে, তার মানে হলো তারা ইউএসএ আছে। বুঝেছেন আপনি? এবার যান। আশার মা জয়শ্রী চুপ করে বসে থাকেনি। সে অজিত মাথাইকে অপমান করে তার সম্মানকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছিল। আর এই সব কিছুর পিছনে তার মেয়ে আশার প্রতি কোনো বিশেষ ভালোবাসা বা তার নাতি নাতনির প্রতি স্নেহ ছিল না। সে শুধু অজিত টাকা দিতে না চাওয়ায় রেগেছিল। হিংসা। জয়শ্রীর চেষ্টা সেভাবে কাজে এলো না। কিন্তু তার মানে কি এই যে এই কেসে হওয়া ভয়ানক অপরাধের শাস্তি কখনো হবে না? বাবা, মা আমাদের ফোনও করে না। কাল সকালে তোমাদের মা আসছে, চলো তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও। ইয়েস। এই বালারাম কোথায় থাকে? ও এখনো মুখ খোলেনি তো? এই
এই বালারামকেও চুপ করাতে হবে। আমি মানছি স্যার, আমার মেয়ে আশা আর তার স্বামীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু ওদের এইভাবে কাউকে না বলে হঠাৎ করে আমেরিকা চলে যাওয়া অদ্ভুত লাগছে স্যার। আপনার অজিত বাবুর কথা বিশ্বাস হচ্ছে না? আশা আমার মেয়ে স্যার, ওকে আমি খুব ভালো করে জানি। আমার সাথে দেখা না করে ও কোথাও যাবে না, আর যদি কোথাও যাওয়ারও হয় আমাকে জানাতো। কোনো পুলিশ স্টেশন আমাকে কোনো সাহায্য করছে না স্যার। দেখুন জয়শ্রী দেবী, অজিত বাবু কোনো সাধারণ ব্যক্তি নন। এই এলাকা, এই জেলাতে উনার অনেক নাম আছে, সম্মান আছে, নামি দামি লোকের সঙ্গে ওঠা বসা আছে। উনার কাজকর্ম সমাজে একটা মান রেখেছে। তাতে কি এসপি সাহেব, ওই লোকটা অনেক কিছু করতে পারে। উনি আমাকে টাকা দিয়েছিলেন আর ক্যামেরাতে রেকর্ডও করে রেখেছেন, যাতে আমি আপনাদের সামনে মুখ খুলতে না পারি। কিছু তো গোলমাল আছে স্যার, নইলে উনি আমাকে টাকা দিতে যাবেন কেন? আর কেনই বা তার রেকর্ডিং করতে যাবেন? উনি নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন, উনি নিশ্চয়ই কিছু করছেন, আমার মেয়ে আর ওর বাচ্চাদের সঙ্গেও। ওই স্কুল কম্পাউন্ডে কতগুলি লাশ কবর দেওয়া ছিল। এই অপরাধ কি কখনো প্রকাশ্যে আসবে নাকি আসবে না? অজিতের ছেলে অমর আসলে কোথায় ছিল? কনস্টেবল বালারাম নামভি কোথায় ছিল, যার সাথে অমরের স্ত্রী আশার অ্যাফেয়ার ছিল? একজন মানুষের সম্মান বহু লাশের উপর দাঁড়িয়েছিল। তার বিশ্বস্ত লোকেদের নীরবতা আর তার আশেপাশের লোকেদের লোভ লালসাও সেই লাশের উপরই দাঁড়িয়েছিল। কাকে চুপ করানো হয়েছিল আর কার নীরবতা কেনা হয়েছিল, সেটাই আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, খেলাধুলা শিশুদের প্রাকৃতিক অধিকার, তা কাড়বেন না। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন।